সাফায়েত ভোঁতা মুখে তাকিয়ে মনে মনে বলে, আপনার নয়, মনে তো হচ্ছে 3 মাসের মধ্যে আমারই পাগল হয়ে পাবনায় ছুটতে হবে। দীর্ঘশ্বাস ছেড়ে টেবিলে হাত রাখে সাফায়াত। স্বাভাবিক কণ্ঠে বলে তাদের, না ম্যাম, সময়টা কমানো যাচ্ছে না। বরং আমি বলবো এই 3টে মাস একে অন্যকে সময় দিন। বাচ্চাকে নিয়ে আবার একারাও ঘুরতে যান। কথা বলুন, নিজেদের সমস্যাটা বোঝার চেষ্টা করুন। প্রজ্ঞা এবার এনজামের দিকে চেয়ে অভিযোগ জানায়, ও সারাদিন ফোনে মুখ গুজে থাকে। আমি পাশে বসে কথা বললেও ও বলে ভালো বলেছ, অথচ শুনেই না। এনজাম রেগে বলল, তুমিও কম যাও না। ইনস্টাগ্রামে একটা ছবি দিতে 20টা ক্যাপশন লিখে আমার মাথা খাও। সাফায়েত মনে মনে মাথা চাপড়ে হাসি মুখে বলল, মনে হচ্ছে আপনাদের এই 90টা দিন এয়ারপ্লেন মোডে কাটানো দরকার। এনজামের কপালে গাঢ় ভাঁজ বিদ্যমান। অসন্তুষ্টিতে উঠে দাঁড়িয়ে বলল, ওসব টাইম ফাইম জানি না আমি। নেক্সট টাইম ওর মাথায় ভূত চাপলে সেই ভূত সহ ওকেই বের করবো বাসা থেকে। প্রজ্ঞাও দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলে তাকে, বের করেই দেখো না একবার, জেলের ভাত খাইয়ে ছাড়বো তোমাকে আমি। এনজাম ক্ষুব্ধ নজরে তাকিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় চেম্বার থেকে। প্রজ্ঞা ভেংচি কেটে সাফায়েতের দিকে তাকায় একবার, টেবিলে হাত রেখে একটু ঝুঁকে চোখ নাক কুঁচকে বলে, বান্দার নামের মধ্যেই সমস্যা, বুঝছেন? ওর বাপ মা নিশ্চিত জন্মের সময় বুঝতে পেরেছিল এই ছেলে বড় হয়ে রোজ রোজ বউয়ের সাথে গ্যাঞ্জাম করবে, তাই তো নাম রেখেছে এনজাম। সাফায়েত প্রকাশ্যে হেসে ফেলে এবার। প্রজ্ঞা হুট করে পিছু ঘুরতেই দেখে এনজাম বাইরে গিয়ে গাড়িতেও উঠে বসেছে। টেবিলের ওপর থেকে ব্যাগটা নিয়েই সে তড়িঘড়ি করে ছুটে যায় সেদিকে, সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ডেকে ওঠে, আরে এই গ্যাঞ্জাম না, এনজাম দাঁড়াও, আমাকে নিয়ে যাও। পুরোটা রাস্তা জুড়ে তারা স্বামী স্ত্রী নিজেদের নির্বাক রূপ ধরে রাখলেও বিপত্তি বাঁধল ফ্ল্যাটে প্রবেশের সঙ্গে সঙ্গে। অফিসে আর যাওয়াই হয়নি এনজামের। দরজার লক খুলে ভিতরে ঢুকে জুতো খুলতে খুলতে ব্যাগটা রাখে শু র্যাকের উপরে। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল প্রজ্ঞার তেলে বেগুনে জ্বলে ওঠার জন্য। এনজামের সামনে এসে ব্যাগের দিকে নির্দেশ করে বলে সে, এটা কি করলে? ব্যাগটা ওখানে রাখলে কেন? ওটা কি ব্যাগ রাখার জায়গা? তোমার মতো অলস মানুষ আমি এই জীবনে দুটো দেখিনি। সরাও ওটা, এখনই সরিয়ে ঠিক জায়গায় রাখবে। এনজাম 2 হাত কোমরে রেখে শু র্যাকের ওপরে থাকা ফুলদানিটার দিকে তাকায়। তারই কথার বিপরীতে যুক্তি দিয়ে বলে, এটা শু র্যাক, জুতো রাখার জায়গা, ফুলদানি রাখার জায়গা নয়। প্রজ্ঞা এবার 2 হাতে নিজের মাথা দেখিয়ে শুধায়, হ্যাঁ তো আমার মাথাটাও চুল এবং উকুন রাখার জায়গা, ছাগল পালার মাঠ নয়। তারপরও তো পালছি, আর একটা 68 কেজির ভোটকা ছাগল। আর সে ঘাস ভেবে মনের আনন্দে মাথার ঘিলুগুলো কচকচ করে চিবিয়ে খাচ্ছে। ঠোঁট বাঁকিয়ে ভেংচি কেটে চলে যেতে নিলেই এনজাম হাত চেপে ধরে আটকে দেয় তাকে। ক্ষুব্ধ নজরে চেয়ে বলে, 67 কেজি 458 গ্রামকে তুমি 68 কেজি বলতে পারো না? সামান্য ওয়েটটুকু অবধি জানো না তুমি? ছি! প্রজ্ঞা বাঁকা হেসে বলে, 67 না ছাই, যে হারে গিলছ কদিন যাবৎ তা এই মুহূর্তে মাপলেই দেখবে 70 ছাড়িয়েছে। বলেই হুট করে এনজামের পেটে গুঁতো দেয় সে। এনজাম কড়া চোখে তাকাতেই বলে, যেভাবে ভুঁড়ি বাড়ছে তাতে কদিন পরে প্রেগনেন্ট মহিলাদের মতো পেট ধরে ধরে হাঁটতে লাগবে। দাড়ি টাড়ি কেটে বোরখা হিজাব নিকাব পরে বেরোলেই প্রশ্ন করবে মানুষ, ভাবি কয় মাস? এনজাম দমে যায় না, বরং বিপরীতে টিপনি কেটে বলে, কে যেন আগের জামা কাপড় পরতে না পেরে হতাশায় ভুগছিল কদিন আগে। থতমত খেয়ে নিজের হাত ছাড়িয়ে নেয় প্রজ্ঞা। তীক্ষ্ণ নজরে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকেই শব্দ করে পা ফেলে চলে যায় ঘরের দিকে। এনজাম নিজেও যায় তার পিছু পিছু। আধা ঘন্টা বাদে আবার পুরোনোয়, অর্থাৎ তার একটি মাত্র ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। প্রজ্ঞা ঘরে এসে বাথরুমে ঢুকতেই এনজাম বাহির থেকে দরজা আটকে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে রয়। শার্টের ওপর থেকে পেটটা কয়েকবার নেড়েচেড়ে মনে মনে বলে, আসলেই কি ভুঁড়ি বেড়ে যাচ্ছে? প্রণয়ের স্কুল খুব একটা দূরে নয়, 5 মিনিট সময় লাগে হেঁটে যেতে। তার স্কুল চলে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এনজামের আজ যেতে একটু দেরিই হলো। গোলগাল চেহারার 6 বছরের চশমা পরিহিত ছেলেটা দাঁড়িয়েছিল স্কুল গেটের সামনে। ডক্টর তাকে চশমা দিয়েছে এই তো 6 মাস হলো। তার চোখের সমস্যা নিয়েও সেবার প্রজ্ঞা এনজামের মাঝে কি এক তুমুল ঝগড়া বাঁধল। ডক্টরের চেম্বার থেকে বেরোনোর পরেই প্রজ্ঞা রেগেমেগে বলল, এই সব তোমার দোষ। 6 বছরের বাচ্চার চোখে চশমা। অফিস থেকে ফিরে নিজেও পায়ের ওপর পা তুলে লেজ নাড়িয়ে টিভি দেখো, ওকেও পড়তে না বসে টিভির সামনে বসিয়ে দাও। সব তোমার আলসেমির ফল। এনজাম ঠান্ডা গলায় বলে,
আর তুমি যে ফোন হাতে ধরিয়ে দাও যেন সিরিয়াল দেখার সময় বিরক্ত না করে, তার বেলায় আমি সারাদিন অফিস করে এসে কত দেখবো? তো আমি কি সারাদিন বাড়িতে বসে বসে ঘোড়ার ঘাস কাটি? অফিসে আমিও যাই, ওকে? প্রণয় তখন মাথায় হাত রেখে দুজনের দিকে তাকিয়ে বলে, বাবা মাম্মা, চশমা ডক্টর দিয়েছে, তোমরা ঝগড়া কেন করছো? এনজাম আর প্রজ্ঞা থতমত খেয়ে মুখ চেপে রেখেছিল তখন। তবে তর্ক এখানেই থেমে রয়নি। ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে চশমার দোকানে যাওয়া মাত্রই প্রজ্ঞা বলে ওঠে, ওর জন্য রঙিন একটা চশমা দরকার, হলুদ বা লাল, ছোট বাচ্চা দেখতে ভালো লাগবে। এনজাম তখন ভ্রু কুঁচকে বলে, হলুদ, লাল? তুমি ওকে কি বানাতে চাইছো? বিজ্ঞাপনের মডেল? কালো দাও, ক্লাসি দেখাবে। কালো চশমা পরলে ওকে বলদ রাজনীতিবিদ মনে হবে, আর লাল চশমা পরলে ওকে সার্কাস থেকে পালিয়ে আসা জোকার মনে হবে। নাম হবে দ্য লিটল রেড গ্লাস কিড। প্রণয় তখন আগ্রহ নিয়ে শোধায়, আমার সুপার পাওয়ারওয়ালা চশমা চাই, যেটাতে রং বদলাবে, সকালে কালো, রাতে লাল। দোকানি তখন হাসতে হাসতে বলে, আপনাদের জন্য ট্রান্সপারেন্ট ফ্রেম দিচ্ছি, রং নিয়ে আর ঝগড়া হবে না। বর্তমানে তার চোখে নীল রঙের চশমা, বহু কষ্টে বাবা মা এই রংটি পছন্দ করেছেন তার জন্য। এনজাম এসে কোলে তুলল ছেলেকে। দোকান থেকে আইসক্রিম কিনে খেতে খেতে বাপ বেটা পৌঁছালো বাসায়। এনজামের কাছে চাবি ছিল। লক খুলে ছেলেকে নিয়ে বেডরুমে ঢুকতেই দেখে প্রজ্ঞা একটা বড় বাটিতে পপকর্ন নিয়ে টিভিতে কোন এক ড্রামা দেখতে বসেছে। প্রণয়কে দেখেই হাত বাড়িয়ে ডাকলো, ওহ মাই বেবি, কাম হেয়ার। প্রণয় দৌড়ে আসে মায়ের কাছে, গাল ভেঙে হেসে বলে, মাম্মা জানো, বাবা আইসক্রিম কিনে দিয়েছিল আমাকে, অনেক ইয়াম্মি ইয়াম্মি। প্রজ্ঞা তার কথা শোনা মাত্রই আর চোখে এনজামের দিকে তাকিয়ে বলে, কিপটার ঘরে কিপটা, আমার জন্য একটা আনলে কি হতো? এনজাম বালিশের পাশ থেকে রিমোটটা নিয়ে ড্রামা বদলে দিল। পাশে বসে বলল, পরশুদিন যে আমার চোখের সামনে বসে বসে একা একা আইসক্রিম খাচ্ছিলে, তার বেলায় এখন এনে খাও নিজে। প্রজ্ঞা তাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে প্রণয়কে নিয়ে উঠে দাঁড়ায়। তার স্কুল ড্রেস খুলে দিতেই এনজাম পাশ থেকে জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি রান্না শেষ তোমার? না, রান্না করার মুড নেই। এনজাম ভ্রু কুঁচকে বলে, রান্না করতে মুড লাগে? অবশ্যই লাগে, বেটা মানুষ তো, এসব বুঝবা না। এনজাম এবার উঠে এসে দাঁড়ায় তার সামনে, বুকে হাত গুজে জানতে চায়, তো এখন খাবোটা কি? প্রজ্ঞা ভাবলেশহীন ভঙ্গিতে বলে, বিরিয়ানি ছিল ওর জন্য, সেটাই খাইয়ে দিব। আর ফ্রিজে আগের দিনের ফুলকপির তরকারি আছে, ভাত বসিয়ে দেব এখন, ব্যাস। এনজাম রেগে গিয়ে হাতে থাকা রিমোটটা ছুঁড়ে মারল বিছানায়। ফোঁস করে বলল, আমি ব্যাচেলার থাকতেও এসব বাসি খাবার খাইনি যতটা তোমার সাথে থেকে খেতে হচ্ছে। প্রজ্ঞা কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় পাশের ফ্ল্যাট থেকে এসে হাজির হলো এনজামের বড় বোন আঞ্জুম। দুজনের ফ্ল্যাট আলাদা হলেও মাঝের একটা দরজা ধারা আসা যাওয়া করা যায়। আঞ্জুম এসেই ভাইয়ের বাহু চেপে ধরে তেতে উঠে বলল, কে খাবে বাসি খাবার? ওই জমিদার নিয়ে আবার তোরে বাসি খাবার খাওয়াচ্ছে ভাই? এই মেয়ে, কি সমস্যা তোমার? এই 2.5 জন মানুষের খাবারও রাখতে পারো না? প্রজ্ঞা চোখ মুখ শক্ত করে মুখ ফিরিয়ে বলে, এত দরদ থাকলে আপনিই রেঁধে খাওয়ান ভাইকে, আমার ইচ্ছে না করলে আমি রাঁধবো না, ব্যাস। আঞ্জুম দুদিকে মাথা নাড়িয়ে আহাজারি শুরু করলো এবার। হায় হায় রে, কি কপাল তোর ভাই, আল্লাহ কোন কুক্ষণে এই অকর্মের মুখ দেখিয়েছিল তোকে? প্রজ্ঞা তার কথায় ফুঁসে উঠে বলল, আপনার ভাই এত কাজের হলে সেই একদিন রান্না করুক না, রোজ রোজ কেন আমার ভরসায় থাকতে হবে তাকে? কোনো ঘরের পুরুষ মানুষকে রান্না করতে দেখেছো তুমি? হ্যাঁ, ওইসব তোমাদের বাড়িতে হয়, আমাদের মধ্যে হয় না, বুঝছো? আর আমি এখনো বেঁচে আছি, আমার ভাইকে বাসি খাবার খাওয়াতে হবে না। ভাই, ইলিশ মাছ রান্না করেছি, প্রণয়কে নিয়ে এসে খেয়ে যাবি। মহারানী একা একাই খাক তার বাসি খাবার। বোনের সামনে এনজাম সর্বদাই নীরব, বউয়ের পক্ষেও নেই, বোনের পক্ষেও নেই। এই সময় তাকে দেখে লোকে বলবে, এই তো পৃথিবীর সবচেয়ে লেলা ভোলা ছেলেটা। আঞ্জুম কড়া চোখে আরও একবার প্রজ্ঞার দিকে তাকিয়ে চলে যায় নিজের ফ্ল্যাটে। প্রজ্ঞা তাকে এক কথায় কুটনি ননাস হিসেবে আখ্যায়িত করে। শ্বশুর শাশুড়ি যেখানে তাকে মাথায় তুলে রাখে, সেখানে এই এক মহিলা প্রতিপদে তার দোষ খুঁজে বেড়ায়। অবশ্য নিজের সমবয়সী এক ননদিনীও রয়েছে প্রজ্ঞার, নাম তার আন্নি। প্রজ্ঞা প্রণয়কে গোসল করিয়ে শার্ট পরিয়ে দিতেই সে ছুটল ফুপির বাসার দিকে। এনজাম বিছানায় বসে ফোনে কথা বলছিল। প্রণয়ের ভেজা কাপড় চোপড় বারান্দায় মেলে দিতে যাওয়ার সময় তার কিছু কথা এলো প্রজ্ঞার কানে। কি, আধা ঘন্টা লাগবে? আচ্ছা আচ্ছা, এখনই দিয়ে যান। হ্যাঁ, এসে ফোন দিলেই হবে।
কথা বলতে বলতে উঠে দাঁড়িয়েছে এনজাম। বারান্দার পাশেই অন্যদিকে মুখ করে দাঁড়িয়েছিল। প্রজ্ঞা তাকিয়ে ভাবে নিশ্চয়ই তার জন্য খাবার অর্ডার দিয়েছে সে। খুশিতে চোখে জল না এলেও জল আনার চেষ্টা করলো প্রজ্ঞা। না, ছেলে ভালো আছে। কেবল মাথায় ঘিলুর সঙ্গে অন্য কিছু যুক্ত হয়েছে। এই যা, প্রজ্ঞার হাত দুটো নিষ্পিস করলো। চোখ বন্ধ করে পিছন থেকে এনজামকে জড়িয়ে ধরতেই যাচ্ছিল, এমন সময় সে ফোন কেটে অন্যদিকে সরে যায়। ফলস্বরূপ প্রজ্ঞার আর তাকে জড়িয়ে ধরা হলো না, বরং ধুম করে পড়ে গেল টাইলস বসানো মেঝেতে। শব্দ পেয়ে পিছনে তাকিয়ে প্রজ্ঞাকে দেখতেই এনজাম 2 সেকেন্ড তাকিয়ে থেকে হো হো করে হাসতে লাগলো। হাসতে হাসতে বিছানায় বসে বলল, খুব ভালো হয়েছে, বরকে যে সম্মান দাও না তার ফল এগুলো। প্রজ্ঞা রাগী চোখে তাকায়। হাঁটুতে লেগেছে তার, ব্যথা করছে। অন্য কিছু না বলে সে দাঁত কিরমির করে বলে, শয়তান, তুই আগে ওঠা আমাকে। এনজাম এগোলো না, বরং ভ্রু নাচিয়ে বলল, তুই তো কারি করিস কেন? যাও, ওঠাবো না, ওঠো একা একাই। বলে সে চলে যেতে নিলেই প্রজ্ঞা জিজ্ঞেস করলো, দাঁড়াও, তুমি কথা বলছিলে কার সাথে? ডেলিভারি ম্যান, পারফিউম অর্ডার দিয়েছিলাম একটা। পারফিউম? হ্যাঁ, আর কি? ঠোঁট ভেঙে কান্না পেল প্রজ্ঞার। উঠতে গিয়ে হাঁটুতে ব্যথা অনুভব করতেই চেঁচিয়ে ডাকলো, এনজামের বাচ্চা, আমাকে তুলে দিয়ে যা। রাতের বেলা প্রণয় ঘুমোতে যায় তার ছোট ফুপির কাছে। আন্নি পড়াশোনার সুবাদে বোনের বাসাতেই থাকে 3 বছর যাবৎ। ভাতিজা থাকলে সেও একজন সঙ্গী পায়। দুপুরের সব ঘটনা বাদ দিয়ে রাতে এনজামের সঙ্গে আলোচনায় বসলো প্রজ্ঞা। পাশে বসে তার দৃষ্টি আকর্ষণ করে বলল, শোনো, আর তো 3 মাসেরই ব্যাপার। আমার মনে হয় কি এই কদিন ঝগড়াঝাটি কমিয়ে করাই উচিত। হুম। তারপর? ফোনের দিকে নজর রেখে বলে এনজাম। প্রজ্ঞা সেদিকে তাকিয়ে বলে, ঝগড়া কখন কম হবে বলতো? কখন? যখন আমরা দূরে দূরে থাকবো তখন। এনজাম আর চোখে তাকাতেই বলে প্রজ্ঞা, একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করতে হবে। সব সময় 1 হাত দূরে থাকবে তুমি আমার চেয়ে। যেহেতু এখানে সিনেমার শুটিং চলছে না, তাই ঘুমাবো এক বিছানাতেই, কিন্তু মাঝে কোলবালিশ দেওয়া থাকবে। দুজনের আলাদা কম্বল থাকবে, বুঝছো? হুম। আর? প্রজ্ঞা এবার বাঁকা হেসে বলে, আর সবচেয়ে বড় বিষয়, এই 3 মাসে নো হাগ, নো কিস, আলটিমেটলি নো টাচ। মাথায় ঢুকিয়ে নাও। এনজাম তার কথায় হুট করেই হেসে ফেলল। চুলে একবার হাত বুলিয়ে বলল, এসব আমাকে বলছো কেন? বিয়ের পর বউকে রেখে মাসকে মাস বেচালার থাকার অভ্যাস আছে আমার। তার চেয়ে ভালো কথাটা নিজের মাথায় ঢোকাও, কাজে দেবে। নিজের মাথায় ঢোকাবো মানে? এই, তোমার কি আমাকে ছ্যাঁচড়া মনে হয়? অবশ্যই। প্রজ্ঞা লম্বা শ্বাস টেনে শান্ত রাখলো নিজেকে। এনজামের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তাহলে তুমি শর্তে রাজি? এনজাম সঙ্গে সঙ্গে হাত মিলিয়ে বলে, রাজি। প্রজ্ঞা ভ্রু কুঁচকে তাকায় তখন। এনজাম তার এহেন দৃষ্টির কারণ না ধরতে পেরে বলে, কি? প্রজ্ঞা 2 সেকেন্ড বার কয়েক হাতের দিকে তাকিয়ে থেকে এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নেয়। ক্ষুব্ধ কণ্ঠে বলে, তুই আবার ছুলি কেন আমাকে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।